Hi friends, in this WBJS class we will learn the Indian Penal Code. So, let's start now. Hello friends, welcome to today's lecture that focuses on the structure and foundational principles of Indian criminal law framework under the Indian Penal Code 1860. তো আজকে আমরা যেটা লেকচারটা আমরা ফোকাস করব মেনলি স্ট্রাকচার অ্যান্ড ফাউন্ডেশনাল প্রিন্সিপল যার উপরে ইন্ডিয়ান ক্রিমিনাল ল ফ্রেমওয়ার্কটা ফ্রেম করা হয়েছে অ্যান্ড সেটা করা হয়েছে আন্ডার ইন্ডিয়ান পেনাল কোড 1860। যদিও রিসেন্টলি এই আইপিসিটা রিপ্লেস করা হয়েছে থ্রু লেজিসলেশন বাই বিএনএস ভারতীয় ন্যায় সংহিতা 2023, তা সত্ত্বেও আইপিসি ইন্ডিয়ান পেনাল কোড 1860 continues to be extremely important। কিসের জন্য দরকারি এটা? ফর অ্যাকাডেমিক আন্ডারস্ট্যান্ডিং, আমাদের বোঝার জন্য, জুডিশিয়াল রিজনিং এবং পরীক্ষার জন্য, এক্সামিনেশন পারপাসেস। দি আইপিসি ইজ ওয়ান অফ দি মোস্ট systematic codification, is a codified law of criminal law in the world, and its intellectual architecture influenced many criminal codes across commonwealth jurisdictions। আমাদের ডিফারেন্ট জুরিসডিকশনস থাকে, সেক্ষেত্রে কমনওয়েলথ যে জুরিসডিকশনস আছে সেই ক্ষেত্রে যে ইন্টেলেকচুয়াল আর্কিটেক্ট যেটা ছিল সেটা কিন্তু অনেকগুলো ক্রিমিনাল কোড যখন তৈরি হয়েছে বিভিন্ন কমনওয়েলথ জুরিসডিকশনে, সেখানে কিন্তু এই আইপিসি একটা বড় ভূমিকা ছিল। কিভাবে? আইপিসি ইজ ওয়ান অফ দি মোস্ট সিস্টেমেটিক কোডিফিকেশনস অফ ক্রিমিনাল ল ইন দি ওয়ার্ল্ড। তো আজকে আমরা যেটা ডিসকাস করব, চারটে অ্যাসপেক্ট ডিসকাস করব। একটা হলো হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড, আইপিসিটা কী করে ইভলভ হয়েছে বা এসছে, স্ট্রাকচার অফ দি কোড, যে কোডটা হয়েছে তার স্ট্রাকচারটা, কী কী মেজর সংজ্ঞা আছে বা ডেফিনেশন আন্ডার জেনারেল এক্সপ্লেনেশন, অ্যান্ড ফাইনালি জেনারেল এক্সেপশনস অ্যান্ড দি কনসেপ্ট অফ ক্রিমিনাল লায়াবিলিটি, যে এক্সেপশনসগুলো আছে এবং কনসেপ্ট অফ ক্রিমিনাল লায়াবিলিটিটা এখানে আমরা নিয়ে এই চারটে পয়েন্ট নিয়ে আমরা ডিসকাস করব। এবং এই যে আমরা এগুলো ডিসকাশন করছি এগুলো মেনলি কিন্তু হেল্পফুল হবে বা ক্যাটার করবে যারা WBJS এর প্রিলিমিনারি এক্সাম দিচ্ছেন বা পরে গিয়ে যারা মেন্স দিচ্ছেন তাদের জন্য এগুলো ইমেন্সলি, বা যারা ল পড়ছেন প্রত্যেক সেমিস্টারই তো আইপিসি থাকে, সিআরপিসি থাকে, সিপিসি থাকে, বা নতুন ইয়েতে বিএনএস থাকে, বিএনএ থাকে। তো সেইগুলোতে আমাদের প্রত্যেকটা স্টেজে গিয়ে যারা বিভিন্ন জায়গায় পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছেন, অ্যাডমিশন টেস্ট তাদের জন্য, যারা অ্যাডমিশন নিয়ে কলেজে পড়ছেন ল এলএলবি তাদের জন্য, এবং যারা এলএলবি পাস করে এআইবি এক্সামের জন্য প্রিপেয়ার করছেন, বা যারা হয়তো এলএলএম বিভিন্ন জায়গায় অ্যাডমিশন টেস্ট হয় তার জন্য প্রিপেয়ার করছেন, বা যারা জুডিশিয়াল সার্ভিসেস যে স্টেটের এক্সামসগুলো হয়, এক্ষেত্রে আমরা WBJS-টাকেই ধরে নিয়ে আমরা এইটাকে মানে এই লেকচারটাকে বা মেটেরিয়ালটাকে স্ট্রাকচার করেছি। তো এই সব কটা জিনিসের জন্য আমরা যেটা পড়াচ্ছি বা এই যে লেকচারটা এবং এই স্টাডি মেটেরিয়ালটা ইমেন্সলি হেল্পফুল হবে। তো যদি হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ আইপিসি আমরা কথা বলি, আমাদের ইন্ডিয়ান পেনাল কোড ড্রাফট করা হয়েছিল আন্ডার দি লিডারশিপ অফ থমাস ব্যাবিংটন ম্যাককালে, হু তিনি কি ছিলেন? চেয়ারপারসন অফ দি ফার্স্ট ল কমিশন অফ ইন্ডিয়া 1834 সালে, এবং তখন ব্রিটিশের কলোনিয়াল রুল ছিল। তো এটা কার চেয়ারম্যানশিপ হয়েছিল? মিস্টার থমাস ম্যাককালে। এবং তিনি কি ছিলেন? হু ইজ দি চেয়ারপারসন অফ ফার্স্ট ল কমিশন অফ ইন্ডিয়া। কখন? 1834 সালে, যখন ব্রিটিশরা আমাদের রুল করছিল। এবার ড্রাফটিং প্রসেস ইনভলভ সেভারাল স্টেজেস, একদিনে হয়নি, ইট টুক লট অফ টাইম, এবং এক্স্যাক্টলি যদি ধরা যায় ইট টুক অলমোস্ট 23 ইয়ার্স, 23 বছর লেগেছিল এটা ড্রাফটিং কমপ্লিট থেকে আলটিমেটলি এনঅ্যাক্ট হতে। ফার্স্ট ড্রাফট কমপ্লিট হয়েছিল 1837-এ, তারপরে সেটা রিভিউ এবং মডিফাই বাই লিগ্যাল এক্সপার্টস হয়েছিল বিভিন্ন স্টেজে, ফাইনালি সেটা এনঅ্যাক্ট হয়েছিল 1860, এবং এটা আলটিমেটলি কেম ইন টু ফোর্স, মানে যখন এটা ইউজ হওয়া শুরু করলো, দ্যাট ওয়াজ ফ্রম 1 জানুয়ারি 1862। তো এনঅ্যাক্টমেন্ট 1860, আর কেম ইন টু ফোর্স যবে থেকে এটা ইউজ হওয়া শুরু করলো সেটা হলো 1 জানুয়ারি 1862। এবার কোডিফিকেশন যে করা হলো, কোডিফিকেশনের উদ্দেশ্যটা বা পারপাসটা কি? বিফোর দি আইপিসি হওয়ার আগে ইন্ডিয়ার তেমন কোনো ইউনিফর্ম ক্রিমিনাল ল ছিল না। বিভিন্ন ধর্ম বিভিন্ন রকম ল ফলো বা আইন তারা
ফলো করতেন বা অনুসরণ করতেন। যে কী ল ছিল তখন যদি বলা যায়, হিন্দু ল ছিল, মুসলিম ক্রিমিনাল জুরিসপ্রুডেন্স ছিল, লোকাল কাস্টমারি রুলস ছিল, কলোনিয়াল যে রেগুলেশনস ব্রিটিশরা সেগুলো ছিল। তো এগুলো ইট ওয়াজ এ ফ্র্যাকচার্ড সর্ট অফ থিং ইনস্টেড অফ বিইং এ ইউনিফর্ম ক্রিমিনাল ল। আইপিসি হওয়ার পরে এই সুবিধে হয়েছে, ইউনিফর্ম কোডিফাইড একটা ক্রিমিনাল ল হয়েছে, হুইচ ক্যাটার্স টু all the thought processes, all the religions and all the belief. তো আইপিসি এমটা কি বা উদ্দেশ্যটা কি? ক্রিয়েট করা ইউনিফর্মিটি অফ ক্রিমিনাল ল, প্রেডিক্টেবিলিটি অফ পানিশমেন্ট, ক্ল্যারিটি অফ লিগ্যাল ডেফিনেশন। তো ক্রিমিনাল ল যাতে ইউনিফর্ম থাকে, তারপরে কি শাস্তি যেটা হবে তার ব্যাপারে একটা ভালো আগে থেকে আমরা প্রেডিক্ট করতে পারি যে কোন ধরনের যদি ভায়োলেশন হয় কোন ধরনের শাস্তি, কী ধরনের শাস্তি হতে পারে তার সম্বন্ধে একটা ফেয়ার আইডিয়া এই আইপিসি আসার পরে হয়েছে। এবং লিগ্যাল ডেফিনেশন যে বিভিন্ন আছে তার সম্বন্ধে একটা ক্ল্যারিটি আমরা পেয়েছি। দি ব্রিলিয়েন্স অফ দি আইপিসি লাইজ ইন ইটস ক্ল্যারিটি অফ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লজিক্যাল স্ট্রাকচার, মানে ল্যাঙ্গুয়েজ অনেক ক্লিয়ার এবং স্ট্রাকচারটা অনেক লজিক্যাল, হুইচ ইজ ওয়াই মেনি অফ ইটস প্রভিশনস সার্ভাইভ ফ্রম মোর দ্যান 160 ইয়ার্স। আমরা যদি বলি 1862 আর এখন 2026, এটা 164 বছর ধরে আইপিসি, বা যদি 24-এ এটা চেঞ্জ হয়েছে তাহলে ধরা যেতে পারে 162 বছর দিস আইপিসি হ্যাজ সার্ভাইভড অ্যান্ড served the country and the judicial system. এবার স্ট্রাকচার অফ দি আইপিসি, স্ট্রাকচারটা কি? আইপিসি ইন্ডিয়ান পেনাল কোড 1860, অরিজিনালি আইপিসিতে ছিল 23টা চ্যাপ্টার এবং 511টা সেকশন। কোডটা কেয়ারফুলি অর্গানাইজ করা হয়েছে যাতে জেনারেল প্রিন্সিপসগুলো প্রথমে আসে, তারপরে স্পেসিফিক অফেন্সগুলো থাকে। ব্রড স্ট্রাকচারাল স্কিম যেটা, চ্যাপ্টার 1 ইন্ট্রোডাকশন, যেখানে ডেফিনেশন অ্যান্ড এক্সটেন্ট অফ দি কোড দেওয়া আছে। চ্যাপ্টার 2-তে জেনারেল এক্সপ্লেনেশন আছে, চ্যাপ্টার 3-তে পানিশমেন্টস আছে, চ্যাপ্টার 4-এ জেনারেল এক্সেপশনস আছে, এবং পরের চ্যাপ্টার্সগুলো ডিল করছে অফেন্সেস এগেন্স্ট দি স্টেট, অফেন্সেস এগেন্স্ট পাবলিক ট্র্যাঙ্কুইলিটি, অফেন্সেস এগেন্স্ট দি হিউম্যান বডি, অফেন্সেস এগেন্স্ট প্রপার্টি, ডিফেমেশন, ক্রিমিনাল ইন্টিমিডেশন এক্সেট্রা। এবার এটা যেরকম পড়াবো আমরা টিচিং পয়েন্ট, যে হোয়াইল স্টাডিং ক্রিমিনাল ল নেভার জাম্প ডাইরেক্টলি টু অফেন্সেস। আমরা প্রথমে অফেন্সে নিয়ে পড়বো না, তার আগে আমরা প্রথমে বোঝার চেষ্টা করব ডেফিনেশনস, সংজ্ঞা, এক্সেপশনস যেগুলো রুলের থেকে বাইরে, মেন্টাল এলিমেন্ট, মেন্স রিয়া, অ্যাকচুয়ালি ইন্টেন্টের ব্যাপারটা এখানে আমরা বোঝার চেষ্টা করব। এবং এই তিনটে যদি আমরা ভালোভাবে বুঝি তাহলে আমরা বুঝতে পারবো যে একজন পার্সন যাকে অ্যালেজলি ক্রিমিনাল কোনো অফিসের জন্য তাকে বুক করা হয়েছে, কোনো প্রসিডিংস হচ্ছে কোর্টে, সেই ক্ষেত্রে কোর্টের ডিটারমিন করতে খুব সুবিধা হয় যে একজন পার্সন ক্রিমিনালি লায়েবল কিনা। দো হি ইজ অ্যালেজড, যে তার এগেনস্টে অ্যালিগেশন আছে যে হি ইজ ক্রিমিনালি লায়েবল, কিন্তু কোর্টের ডিটারমিন করার জন্য ক্রিমিনাল লায়াবিলিটি অফ অ্যান অ্যাকিউজড, অ্যালেজডলি অ্যাকিউজড পার্সন, সেক্ষেত্রে তিনটে জিনিস বোঝা, ডেফিনেশনস, এক্সেপশনস অ্যান্ড মেন্টাল এলিমেন্টটা বোঝা আমাদের খুব দরকার। জেনারেল এক্সপ্লেনেশন, ইম্পর্টেন্ট ডেফিনেশনস। চ্যাপ্টার 2 contains several core important definitions, যেটা পুরো কোডে সবসময় বারবারই এটা ইউজ হবে। সেই ডেফিনেশনসগুলো আমাদের সুন্দরভাবে বুঝতে হবে, মাথায় রাখতে হবে। এই ডেফিনেশনসগুলো আমরা ঠিকমতো বুঝতে না পারি তাহলে ইন্টারপ্রিটেশন যখন করা হবে অফ অফেন্সেস, দোষগুলো বা অফেন্সগুলো, সেগুলো কিন্তু ইনকারেক্ট আমাদের ইন্টারপ্রিটেশনটা হবে। তো আমরা কয়েকটা ডেফিনেশন দেখে নিই কোড। ফার্স্ট হলো অফেন্স। অফেন্স মানে কি হচ্ছে? এনি অ্যাক্ট অর অমিশন মেড পানিশেবল বাই ল, কোনো কাজ করা বা না করা যেটা আইনের চোখে পানিশেবল। হ্যাঁ, দি ডেফিনেশন ইনক্লুডস অ্যাক্ট, কিছু করা, আর অমিশন হলো ফেলিওর টু পারফর্ম এ লিগাল ডিউটি। আমার কোনো লিগাল ডিউটি ছিল, আমি সেটা করতে পারিনি, দ্যাট ইজ কল্ড অমিশন। অথবা আমি কিছু করলাম যেটা পানিশেবল বাই ল, কিছু আমি করলাম, লিগ্যাল ডিউটি করতে সক্ষম হলাম না, দ্যাট ইজ অলসো পানিশেবল বাই ল। দুটো ক্ষেত্রে কিন্তু অফেন্সটা পানিশেবল বাই ল হচ্ছে। এক্সাম্পল, এ পাবলিক সার্ভেন্ট হু ফেলস টু পারফর্ম এ লিগালি রিকোয়ার্ড ডিউটি মে অলসো কমিট অ্যান অফেন্স। একজন পাবলিক সার্ভেন্ট
আইএএস আইপিএস, দে আর কল্ড পাবলিক সার্ভেন্ট। তারা যদি তাদের লিগালি তাদের যে ডিউটিটা কর্তব্যটা পালন করা না করতে পারেন, সেক্ষেত্রে তারা দে আর কমিটিং অ্যান অফেন্স অ্যাজ পার আইপিসি 1860। ইনজুরি, সেকশন 44 ইনজুরি ডিফাইন করছে। ইনজুরি কি? হার্ম কজ টু এ পারসন, কোনো একটা লোককে ক্ষতি করা, ইন বডি শরীরে, মাইন্ড তার রেপুটেশন মানে তার সুখ্যাতি বা তার সম্পত্তি। নোটিস দি স্কোপ হিয়ার, এখানে স্কোপটা হলো ইনজুরি খালি ফিজিক্যাল হার্মে নেই, এখানে তার মধ্যে মেন্টাল হার্ম আছে যেটা মাইন্ডের কথা বলা হচ্ছে, রেপুটেশনাল হার্ম আছে যেটা রেপুটেশনের কথা বলা হচ্ছে, ফিনান্সিয়াল হার্ম আছে, সেক্ষেত্রে ওয়ান অফ দি ফিনান্সিয়াল হার্ম প্রপার্টি হলে, প্রপার্টি ইফ ইজ হার্ম কজ টু এ প্রপার্টি ইনডাইরেক্টলি সেক্ষেত্রে কিন্তু ফিনান্সিয়াল হার্ম হয়। This definition is essential for offences like defamation. Defamation is nothing but loss of reputation. কারোর একটা সুখ্যাতি আছে, কারোর একটা সুনাম আছে সমাজে বা যেখানে তিনি কাজ করছেন, সেই ক্ষেত্রে তাকে যদি আননেসেসারি তার এগেনস্টে কিছু কমেন্ট করা, কিছু বলা পাবলিক ডোমেনে, সেই ক্ষেত্রে কিন্তু উই আর ট্রাইং টু ডিফেম হিম। এবং সেইটা কিন্তু এই ডেফিনেশনটা ডিফেমেশনের মতো অফেন্সটা বোঝার জন্য এই ডেফিনেশনটা আমাদের সেকশন 44-এর ইনজুরি ডেফিনেশনটা বোঝার দরকার আছে। ডিসঅনেস্টলি, এ পারসন অ্যাক্টস ডিসঅনেস্টলি ওয়েন দে ইন্টেন্ড টু কজ রংফুল গেন টু ওয়ান পারসন অ্যান্ড রংফুল লস টু অ্যানাদার। মানে এমন তাদের অ্যাকশন তারা জেনেই করছেন যে যাতে কারো কাছে যে গেনটা পাওয়ার কথা নয় লাভ হলো একজনের, বা যার সেটা লস হওয়ার কথা নয় তার সেক্ষেত্রে রংফুল লস হলো টু অ্যানাদার। কি কনসেপ্ট ইয়ার? মেন্স রিয়া। মেন্স রিয়ার মানে হলো ক্রিমিনাল ইন্টেনশন। তো এক্সাম্পল, ইফ সামবডি টেক্স প্রপার্টি বিলিভিং ইট বিলংস টু দেম, or dishonesty may not exist. ঠিক আছে? এবার fraudulently, an act is done fraudulently when it is performed with intent to deceive. কাউকে আমরা বোকা বানানোর জন্য, কাউকে ছলচাতুরি দিয়ে তাকে অসুবিধে করার জন্য যদি আমরা কিছু করি, সেই যদি কাজ করা হয় সেটাকে ফ্রডুলেন্ট অ্যাক্ট বলা হয়। মানে সেক্ষেত্রে কি ইনটেন্ট থাকবে, কি ইনটেন্ট টু ডিসিভ, কাউকে ডিসিভ করা। ফ্রড ইনভলভস ডিসেপশন অ্যান্ড রংফুল অ্যাডভান্টেজ। মেনি প্রপার্টি অফেন্সেস ডিপেন্ড অন দিস কনসেপ্ট। অর্থাৎ প্রপার্টি যখন আমরা পড়ব সেই ক্ষেত্রে কিন্তু এই ফ্রডুলেন্ট ইয়েটা বারবার কিন্তু আমাদের আসবে, সেগুলো আমাদের বুঝতে হবে। হ্যাঁ, তারপরে হলো 5 নম্বর ইজ গুড ফেথ। গুড ফেথ মিনস হোয়াট? ডিউ কেয়ার অ্যান্ড অ্যাটেনশন। দিস ডেফিনেশন ইজ এক্সট্রিমলি ইম্পর্ট্যান্ট ইন ডিফেমেশন, অফিসিয়াল অ্যাক্টস, জুডিশিয়াল প্রোটেকশন প্রভিশনস। এই যে আমরা গুড ফেথটাকে বলছি, গুড ফেথ মিনস ডিউ কেয়ার অ্যান্ড অ্যাটেনশন। এই ডেফিনেশনটা এক্সট্রিমলি ইম্পর্ট্যান্ট ডিফেমেশনের ক্ষেত্রে, অফিসিয়াল অ্যাক্টসের ক্ষেত্রে, জুডিশিয়াল প্রোটেকশন প্রভিশনের ক্ষেত্রে। গুড ফেথ ইজ নট মেয়ার অনেস্টি বাট অনেস্টি প্লাস রিজনেবল কশন। আমি খালি অনেস্ট হলেই হবে না, গুড ফেথে অনেস্টি থাকবে, সততা থাকবে, তার সাথে কিন্তু আমরা যেটুকু সাবধান তা অবলম্বন করা, সেই সাবধানতাও আমরা অবলম্বন করলেই তখন কিন্তু সেটা গুড ফেথ বলা হয়। হ্যাঁ, 5 নম্বর হলো জেনারেল এক্সেপশনস। আমরা নাও উই মুভ টু চ্যাপ্টার 4 জেনারেল এক্সেপশনস। সেটা কোন কোন সেকশন কভার করছে? সেকশন 76 to 106, 106। দিস প্রভিশনস ডেসক্রাইব সিচুয়েশন, একটা অবস্থার বর্ণনা করছে যেক্ষেত্রে একটা অ্যাক্ট যেটা নর্মালি একটা অফেন্স হয় বিকাম লিগালি জাস্টিফাইড অর এক্সকিউজেবল। যেটা নর্মালি একটা অফেন্স হয় লিগালি, কিন্তু সেটা জাস্টিফাইড বা এক্সকিউজেবল হচ্ছে, সেগুলোকে জেনারেল এক্সেপশনের মধ্যে ফেলা হয়। এবং দোজ আর কভার্ড আন্ডার সেকশন 76 to 106 আন্ডার চ্যাপ্টার 4 of Indian Penal Code 1860. This reflects a fundamental principle of criminal law. Not every harmful act is criminal. তার মানে প্রত্যেকটা অ্যাক্ট যেখানে হার্ম হয় মানেই যে সেটা ক্রিমিনাল অ্যাক্ট বা সেইটা ধরা ঠিক নয়। এটা আমরা কিছু এক্সেপশনস এক্ষেত্রে পরে আমরা দেখছি, যেমন মিস্টেক অফ ফ্যাক্ট আছে, সেটা কভার করছে covered by section 76 and 79. Mistake of fact হলো a person is not
criminally liable if they acted under a mistake of fact and believed they were justified by law. যে কোনো ফ্যাক্ট সম্বন্ধে যদি ভুল ধারণা থাকে এবং সেই ভুল ধারণার বশত তিনি কিছু করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আমরা যেটা বললাম যে এক্সেপশনসটা, এক্ষেত্রে জেনারেল এক্সেপশনসটা অ্যাপ্লিকেবল হবে। আমি একটা উদাহরণ দিই, সেক্ষেত্রে আমরা ক্লিয়ার হবে যে ক্রিমিনালি লায়েবল হচ্ছেন না কেন। তিনি মিস্টেক অফ ফ্যাক্টটা প্রপারলি না বুঝে এবং এটাও বুঝেছিলেন যে তিনি যেটা করছেন এটা জাস্টিফাইড বাই ল, এই ধারণার বশবর্তী হয়ে ইনি কাজটা করার জন্য। যেমন একটা পুলিশ অফিসার অ্যারেস্ট সামওয়ান বিলিভিং দেম টু বি এ সাসপেক্ট আন্ডার এ লফুল ওয়ারেন্ট। একজনকে পুলিশ অফিসার অ্যারেস্ট করলেন, তাকে সাসপেক্ট হিসেবে ধরে নিয়ে আন্ডারে লফুল ওয়ারেন্ট তিনি বিলিভ করলেন, তিনি বিশ্বাস করলেন। তার বিশ্বাসটা কী ছিল? যে তিনি সাসপেক্ট হিসেবে তাকে ধরেছিলেন। ইফ দি বিলিভ ওয়াজ রিজনেবল, ক্রিমিনাল লায়াবিলিটি ডাজন্ট অ্যারাইজ। এক্ষেত্রে যদি তার বিশ্বাসটা বা তার ধারণাটা রিজনেবল হয়, জাস্টিফাইড হয়, সেখানে ক্রিমিনাল লায়াবিলিটি ডাজন্ট অ্যারাইজ। হাউএভার মিস্টেক অফ ল ইজ নট এ ডিফেন্স। এটাও এখানে বলা হচ্ছে যে মিস্টেক অফ ল ইজ নট এ ডিফেন্স। Judicial Act 77-78 sections. Judges and persons acting under judicial authority are protected when they act in good faith within their jurisdiction. তো এখানে দুটো পয়েন্ট আসছে, জাজেস এবং যাদের জুডিশিয়াল অথরিটি আছে তারা যখন অ্যাক্ট করছেন তারা প্রোটেক্টেড যখন তারা গুড ফেথ, একটু আমরা গুড ফেথের কথা বললাম, উইদিন দেয়ার জুরিসডিকশন, তাদের জুরিসডিকশন মানে ক্ষমতার মধ্যে যে ব্রিফটা আছে সেটুকুর মধ্যে তারা করলেন এবং গুড ফেথে করলেন, সেই ক্ষেত্রে কিন্তু তারা প্রোটেক্টেড। এই প্রিন্সিপালটা প্রোটেক্টস দ্য ইন্ডিপেন্ডেন্স অফ দ্য জুডিশিয়ারি। এটা যদি না থাকে গুড ফেথে, ইফ দে কান্ট অ্যাক্ট উইদিন দেয়ার জুরিসডিকশন, তাহলে কিন্তু তারা প্রপার জাস্টিস ডেলিভারি সিস্টেমটাকে দে কান্ট ডু জাস্টিস অ্যাকচুয়ালি। তো সেই জন্য তাদেরকে এই জুডিশিয়াল অ্যাক্টসের সেকশন 77 অ্যান্ড 78-এ এই ধরনের এক্সেপশনসগুলো, যেটা হচ্ছে আমরা একটু আগে পড়লাম যে জেনারেল এক্সেপশনসের মধ্যে এগুলোকে ফেলা হচ্ছে। কোনটা? প্রথমে মিস্টেক অফ ফ্যাক্টস, তারপরে আমরা পড়লাম জুডিশিয়াল অ্যাক্টস, সেটা 77-78, অ্যাক্সিডেন্ট আন্ডার সেকশন 80, অ্যান্ড অ্যাক্ট ডান, একটা কাজ কিছু করা হলো অ্যাক্সিডেন্টালি, বাই অ্যাক্সিডেন্ট, উইদাউট ক্রিমিনাল ইন্টেনশন, কোনো রকম ইন্টেনশন ছিল না কোনো কিছু ক্রিমিনাল কিছু করার, while doing a lawful act in a lawful manner, কোনো কিছু করা যেটা লিগালি ভায়াবল, লিগালি অ্যাকসেপ্টেবল এবং ইন এ লফুল ম্যানার, সেটা কিন্তু অফেন্স নয়। এক্সাম্পল, while practicing a lawful sport, কোনো একটা কেউ খেলছে যে খেলাটা লিগালি পারমিসেবল, অ্যাক্সিডেন্টাল ইনজুরি অকার্স, ইফ প্রপার কেয়ার ওয়াজ টেকেন, খেলাটা জন্য যা যা কেয়ার নেওয়ার সেগুলো যদি নেওয়া থাকে তাহলে কিন্তু এক্ষেত্রে অ্যাক্সিডেন্টাল ইনজুরি হলেও ক্রিমিনাল লায়াবিলিটি কিন্তু এক্ষেত্রে হবে না। সিমিলারলি নেসেসিটি আন্ডার সেকশন 81, কিছু সময় হার্ম ইজ কজ টু প্রিভেন্ট গ্রেটার হার্ম, বেশি ক্ষতি অ্যাভয়েড করার জন্য আমরা কিছু ক্ষতি করি। যেমন এক্সাম্পল হলো ব্রেকিং এ ডোর টু রেস্কিউ সামওয়ান ফ্রম ফায়ার, একজনকে বাঁচানো হচ্ছে, তাকে যদি বাঁচানো না হতো তিনি মারা যেতেন, তো সেক্ষেত্রে দ্যাট উড হ্যাভ বিন এ গ্রেটার হার্ম। তাকে বাঁচানোর জন্য আর একটা হার্ম করা হলো কি, যে হলো দরজাটা ভাঙাটা দরকার ছিল একজনকে রেস্কিউ করা ফ্রম ফায়ার, এবং সেই ক্ষেত্রে দরজা ভাঙাটা কিন্তু কোনো রকম ক্রিমিনাল অফেন্সের মধ্যে পড়ছে না। এবং এইটাকে কি বলা হয়? দি ডক্ট্রিন অফ নেসেসিটি। দি ব্রেকিং দি ডোর ওয়াজ নেসেসিটেটেড বাই দি ভেরি ফ্যাক্ট যে কেউ ভেতরে আছেন, তাকে সেখানে আগুন লেগেছে, হি হ্যাজ টু বি অর সি হ্যাজ টু বি রেস্কিউড ফ্রম ফায়ার। সেই জন্য আমরা যেটা লোয়ার ডিগ্রি অফ হার্ম, দরজা ভাঙা, সেটা করা হয়েছিল। এবং এই ক্ষেত্রে দি ডক্ট্রিন অফ নেসেসিটি উইল অ্যাপ্লাই অ্যান্ড হেন্স দি ক্রিমিনাল লায়াবিলিটি ওন্ট অ্যারাইজ। 5 নম্বর হলো রাইট অফ প্রাইভেট ডিফেন্স, সেকশন 96 to 106,
one of the most significant doctrines, every person has the right to defend their body, the body of another, property. কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে রাইট মে ইভেন এক্সটেন্ড টু কজিং ডেথ ইফ দি থ্রেট ইজ সিভিয়ার, যে কেউ হয়তো কেউ তার অ্যাকশানের জন্য কারোর মৃত্যু হলো, যদি সেই ক্ষেত্রে থ্রেটটা সিভিয়ার থাকে, সেই ক্ষেত্রে অলতো ইফ হি ইজ টেকিং এ অ্যাকশন by way of having a right to defend under section 96 and 106, সেক্ষেত্রে if his action leads to causing deaths also, provided threat is severe, সেই ক্ষেত্রে কিন্তু কোনো রকম ক্রিমিনাল লাইবিলিটি অ্যারাইজ করে না বা করবে না। কিন্তু তার সাথে আরও দুটো কন্ডিশনস বা রাইডার আছে। দেয়ার মাস্ট বি ইমিডিয়েট ডেঞ্জার, মানে ইমিডিয়েট কিছু একটা বিপদের সেখানে সম্ভাবনা থাকে, এবং রেসপন্সটা প্রপোর্শনাল, মানে থ্রেট যতটা, থ্রেট খুব সিভিয়ার হলে সেক্ষেত্রে ইউ মে অলসো টেক অ্যাকশন দ্যাট মে লিড টু ডেথ অর কজ ডেথ। সেই জন্য বলছে রেসপন্স মাস্ট বি প্রপোর্শনেট ডিপেন্ডিং অন দি সিভিয়ারিটি অফ দি থ্রেট। থ্রেট যদি মাইল্ড হয় বা মিডিয়াম থ্রেট হয়, সেক্ষেত্রে ইফ ইউ অ্যাক্ট বাই হুইচ কারোর ডেথ হয়, সেক্ষেত্রে কিন্তু ক্রিমিনাল লাইবিলিটি এসে যাবে। তো থ্রেটটা কতটা আছে তার উপর ডিপেন্ড করে আমাদের এই অ্যাকশানটা নিতে হবে আর কি, বেসড অন দি প্রভিশন টু রাইট টু ডিফেন্ড কি body of another property. Courts carefully evaluate these circumstances before awarding a punishment or giving a verdict in similar cases. হ্যাঁ, কোর্ট এইগুলো মাথায় রেখেই কিন্তু তারা ভার্ডিক্টগুলো দেন বা অর্ডারগুলো দেন। 6 নম্বর হলো কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিং অফ ক্রিমিনাল লাইবিলিটি। ক্রিমিনাল লাইবিলিটির কী কনসেপ্টটা আমাদের বোঝা। 3টে মেজর এলিমেন্টস এক্সিস্ট করে যদি আমাদের ক্রাইমকে এস্টাবলিশ করতে হয় আন্ডার আইপিসি 1860। ফার্স্ট হলো অ্যাক্টাস রিয়াস, দি ফিজিক্যাল অ্যাক্ট অর অমিশন। মেন্স রিয়া, দি ইন্টেনশন, গিল্টি ইন্টেনশন, কারো ইন্টেনশন ছিল প্রথম থেকেই দোষ করা বা খারাপ কিছু করার। অ্যাবসেন্স অফ লিগাল জাস্টিফিকেশন, যদি দুটো প্রথমে থাকে অ্যাক্টাস রিয়া অ্যান্ড মেন্স রিয়া, তা সত্ত্বেও জেনারেল এক্সেপশনস মে রিমুভ লাইবিলিটি, যেটা আমরা জেনারেল এক্সেপশনের কথা আগে বললাম অনেকগুলো সেকশনসে। ফর এক্সাম্পল, কেউ যদি নিজেকে বাঁচাতে গিয়ে কারোর ইনজুরি হয়, অ্যাক্ট এক্সিস্ট বাট ক্রিমিনাল লাইবিলিটি ডাজন্ট অ্যারাইজ। কেন কি প্রাইভেট ডিফেন্সে নিজেকে বাঁচাতে গিয়ে কাউকে যখন সে হিট করেছে, আঘাত করেছে, তার ইনজুরি হয়েছে, অ্যাক্ট আছে, কিন্তু ক্রিমিনাল লাইবিলিটি এক্ষেত্রে অ্যারাইজ করছে না। দিস ইজ ওয়াই জেনারেল এক্সেপশনস আর ফান্ডামেন্টাল টু ক্রিমিনাল ল। তো এই জেনারেল এক্সেপশনটা আমরা খুব ভালোভাবে বুঝতে হবে, যে ক্রিমিনাল ল যখন অ্যানালাইজ করা হয়, যখন প্রসিডিংস হয় কোর্টে, অনারেবল জাজেস দে গিভ দেয়ার ভার্ডিক্ট, এই জিনিসগুলো কিন্তু মাথায় রেখে আলটিমেটলি পানিশমেন্ট বা জাজমেন্ট অ্যাওয়ার্ড করা হয়। কনক্লুশন অ্যান্ড ক্লোজিং থট, ইন্ডিয়ান পেনাল কোড ওয়াজ রেসপন্সিবল সিস্টেমেটিক ক্রিমিনাল ল ফ্রেমওয়ার্ক, তার আগে সেটা সিস্টেমেটিক এবং ইউনিফর্ম ছিল না। এই স্ট্রাকচারটা বোঝা খুব দরকার স্পেসিফিক অফেন্সগুলো বোঝার জন্য। ডেফিনেশনস আন্ডার চ্যাপ্টার 2 সেভ দি ইন্টারপ্রিটেশন অফ দি হাউ দি কোড ইজ বিং ইন্টারপ্রেটেড। জেনারেল এক্সেপশনস আন্ডার চ্যাপ্টার 4 প্রিভেন্ট আনজাস্ট ক্রিমিনাল পানিশমেন্ট, মানে যেটা তার ডিউ নয়, অ্যান্ড ওয়্যার জেনারেল এক্সেপশনস মে অ্যাপ্লাই, সেই ক্ষেত্রে আনজাস্ট ক্রিমিনাল পানিশমেন্ট যাতে না হয় তার জন্য জেনারেল এক্সেপশনসটা ইজ আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড ইন্টারপ্রিটেশন অফ জেনারেল exceptions under chapter 4 is extremely important. Criminal liability depends on act, intention and absence of legal justification. একটু আগে আমরা দেখলাম actus rea, mens rea and absence of legal justification. Even though India has moved towards the Bharatiya Nyaya Sanhita 2023, the doctrinal foundations developed on the IPC continue to guide the legal reasoning. এক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে ভারতীয় ন্যায় সংহিতা এসছে, সেগুলো হয়েছে, কিন্তু ডক্ট্রিনাল যে ফাউন্ডেশনগুলো 1860-এ আইপিসি 1860-তে লে করা হয়েছিল, সেইগুলো কিন্তু এখনও কন্টিনিউ করছে আমাদের লিগ্যাল রিজনিং যেগুলো, সেগুলোকে গাইড করা। এবার কোশ্চেন ফর স্টুডেন্টস টু ক্লোজ দি ক্লাস বিফোর আওয়ার নেক্সট লেকচার,
think about this. If a person kills another while exercising private defense, is it lawful? কেউ যদি কাউকে আরেকজনকে মেরে ফেলে নিজেকে বাঁচানোর জন্য, সেইটা ন্যায়সঙ্গত কিনা, আইনসঙ্গত কিনা, এটা একটা প্রশ্ন থাকলো। আমরা আগে পড়িয়েছি, এবং এখানে জেনারেল এক্সেপশনসের কোন সেকশনটা অ্যাপ্লিকেবল হবে সেটাও কিন্তু আমাদের চিন্তা করতে হবে। Visit us, digitopedu.com